দর্শক স্বাগত জানাচ্ছি আমাদের খেলাধুলা বিষয়ক নিয়মিত আয়োজন উই লাভ স্পোর্টসে। আপনারা যেমনটি জানেন যে গতকাল বাংলাদেশ যেভাবে খেলেছে এই রকম খেলা সত্যি অনেকদিন পর আমরা আসলে খেলতে দেখেছি এবং এই ম্যাচ নিয়ে আমরা তো আসলে কথা বলবোই। সেই সাথে আজকে কিন্তু ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার খেলা আছে, যেটা আজকে বাংলাদেশের জন্য ডু অর ডাই। আসলে কি হতে যাচ্ছে, অস্ট্রেলিয়া কি হারবে নাকি হারবে না, সেই সব বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আমাদের সাথে যুক্ত হয়েছে মোহাম্মদ আশরাফুল, সাবেক অধিনায়ক, বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক, এবং সেই সাথে আছেন কামরুল ইসলাম রাব্বি, বাংলাদেশ জাতীয় দলের পেসার। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আপনাকে আমি একটু থ্যাঙ্কস দিতে চাই কামরুল ইসলাম রাব্বি, যে আপনি আসলে প্রচুর ডিস্টার্ব করেছি তাকে আমি, যে একটু আসার জন্য। সে আসলে খুবই ব্যস্ত, তারপরও আজকে আপনি এসেছেন, থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ। মোহাম্মদ আশরাফুল, আমি আপনাকে দিয়ে একটু শুরু করতে চাই যে কার্ডিফে 2005 ওই তারিখটা কত ছিল? 18 জুন। 18 জুন। আর কালকেরটা কত? 9 জুন ছিল। 9 জুন। এই 9 জুন 18 জুন, সেটা একটু কতটা মানে সেই আবেগে কতটা ছিলেন আপনি গতকালকের ম্যাচ দেখে? অসাধারণ একটা জয়। আমি বলবো যে আমাদের আসলে 12 বছর আগে আমরা যে টিম ছিলাম ওই টিম নিয়ে অস্ট্রেলিয়া টিমকে হারানোটা আসলে আমরা কল্পনাই করতে পারিনি ওই সময়। তো ওই জয়টা ছিল আসলে ঐতিহাসিক জয় বাংলাদেশের ক্রিকেটের জন্য। এবং কালকের ম্যাচটা আমি বলবো যে এমন একটা সিচুয়েশনে আমরা ছিলাম যে আমরা এই ম্যাচটা যদি জিততে পারি তাহলে সেমিফাইনালের জন্য আশা থাকবে। যদি আজকের ম্যাচে অস্ট্রেলিয়া ইংল্যান্ডের খেলায় রেজাল্ট অস্ট্রেলিয়ার পক্ষে না যায় তাহলে আমরা অটোমেটিক থ্রু সেমিফাইনালে। তো সেই কারণে আমি বলবো যে এই ম্যাচটা অন্যরকম একটা সিচুয়েশনে ছিলাম আমরা। তো আমি বলবো যে চমৎকার। ফার্স্ট অফ অল আমি মনে করি যে আমাদের যে টিমটা সিলেকশন করা হয়েছে কালকের ম্যাচের জন্য, এই টিমটা পারফেক্ট টিম। এই কারণেই পারফেক্ট টিম ছিল কারণ এই মাঠে কিন্তু নিউজিল্যান্ড এবং ইংল্যান্ডের ম্যাচ হয়েছিল। সেই ম্যাচে আমার দেখাতে মনে হয়েছে যে এখানে একটা এক্সট্রা পেস বোলার প্রয়োজন আমাদের টিমে, এবং টিম ঠিক সেই কাজটাই করেছে। এক্সট্রা একটা পেস বোলার নিয়েছে এবং মোসাদ্দেকের ইনটা আমি বলবো যে অসাধারণ। কারণ আমরা দেখেন ম্যাচ কিন্তু জিততে হবে বলার দিয়ে। আমাদের বোলিং, আমরা ফার্স্ট ম্যাচে কিন্তু একটা বলার শট ছিল, যদি ওইখানে একটা বলার থাকতো তাহলে হয়তো 305 রানও রেজাল্ট হয়তো আমাদের ফরে আনতে পারতাম। তো কালকের ম্যাচে আমি বলবো যে মাশরাফির হাতে চমৎকার বোলিং ছিল, যে সে রোটেট করতে পেরেছে চমৎকারভাবে। 4টা পেস বোলার, সাকিব অসাধারণ বল করেছে। মানে বোলিং এর কথা যদি আমরা আসলে বলি যে প্রত্যেকটা বোলার কিন্তু আসলে তাদের বেস্টটা কিন্তু গতকালকে দিয়েছে, মানে সেটা কিন্তু প্রত্যেকটা বোলারের কিন্তু দেখার মতোই কিন্তু ছিল। বেস্টটা কিন্তু শুরুতেই কিন্তু বেস্ট দেয় না। আপনি যদি দেখেন মুস্তাফিজের ফার্স্ট স্পেলটা কিন্তু ভালো ছিল না, 2 ওভারে 19 রান, কিন্তু তাকে যে আবার কামব্যাক করানো হয়েছে আর কি, মাশরাফির হাতে বলার ছিল বলেই কিন্তু সে আবার চমৎকারভাবে কামব্যাক করাতে পেরেছে। রুবেল ভালো বল করেছে, তাসকিন ভালো বল করেছে। ওভারঅল আমি বলবো যে আর কি লাস্ট পাওয়ার প্লেতে আর কি 40 ওভার পরে যে মোসাদ্দেককে নিয়ে আসাটা চমৎকার ক্যাপ্টেন্সি, এবং আমি মনে করি যে ওই সময় ওইটাই সঠিক ডিসিশন ছিল, যেহেতু রাইট হ্যান্ড লেফট হ্যান্ড ব্যাটসম্যান ছিল। এবং মোসাদ্দেক লাস্ট যে সিরিজটা খেলতে গিয়েছিলাম আমরা নিউজিল্যান্ডে, সেখানেও সে চমৎকার বল করেছিল এগেনস্ট লেফট হ্যান্ডি ব্যাটসম্যানের সাথে এগেনস্টে। তো ওভারঅল আমি বলবো যে বোলিং ইউনিটটা অসাধারণ ছিল, এবং ব্যাটিংয়ে তো অবশ্যই প্রথম 4টা উইকেট পড়ে যাওয়ার পরে যেইভাবে পার্টনারশিপটা করলো, ওয়ান অফ দ্য বেস্ট গেম বলবো ওয়ানডে ক্রিকেটের। 2টা বেস্ট ইনিংস আমি বলবো যে শুধু বাংলাদেশের ইতিহাসে নয় আর কি, ওয়ানডে ইতিহাসে আমি বলবো যে টপ 10 এর মধ্যে একটা বেস্ট একটা ম্যাচ আমি বলবো কালকের ম্যাচটা। আপনি যেহেতু সৈকতের কথা বলছিলেন রাব্বি, আমি একটু আপনার কাছে শুনতে চাই। আপনি নিজে আসলে পেস বোলার, সেই জায়গাটা থেকে কালকে বাংলাদেশ 4 জন পেস বোলার আসলে ইউজ করেছে, সেখান থেকে শুধুমাত্র সাকিব আল হাসানই ছিল। কেমন লাগছে আসলে, নিজের অনুভূতিটা আসলে কি? অবশ্যই আসলে দেখেন মাশরাফি ভাই ক্যাপ্টেন হবার পরে কিন্তু আসলে উনি বুঝতে পেরেছে আসলে এটা পেস বোলারদের মনের অবস্থাটা, আর তারপর থেকে আর কি পেস বোলাররা কিন্তু অন্যরকমভাবে আগাচ্ছে ডে বাই ডে। তা আমি মনে করি অ্যাজ এ ক্যাপ্টেন সে যদি একজন পেস বোলার থাকে তখন কিন্তু আপনার পেস বোলারদের অবস্থা তার সে বুঝে যে আসলে একটা ওভার বাজে করার পর পরবর্তীতে তার মনের অবস্থাটা কী। তো আমার মনে হচ্ছে যে পেস বোলাররা যেভাবে আগাচ্ছে তাতে সামনে আরও ভালো করবে, এবং আমরা যারা আছি আমরাও শিখতেছি কিভাবে ভালো করা যায়। যেমন কালকের প্রথম দিক থেকে ভালো বোলিং না করলেও পরে যেভাবে কামব্যাক করছে, যেটা ভাই বললো যে এটা কিন্তু আপনার আমি মনে করবো ম্যাচুরিটি এই জিনিসটা তাদের গ্রো করছে, এটা কিন্তু তা প্রমাণ করে যে আসলে তারা ডে বাই ডে খুব ভালো করতেছে, এবং যেভাবে কামব্যাক করছে তার মানে পেশা নিতে পারে। তো আমি মনে করি যে পেস বোলারদের খুব ভালো দিন যাচ্ছে, এবং
আমার মনে হয় সামনে আরো ভালো করবে। আশরাফুল ভাই, সৈকত 3টা উইকেট নিয়েছে, এদিক থেকে আমি যদি নিউজিল্যান্ডের কথা বলি সেখানে কিন্তু সাউথিও আসলে 3টা উইকেট নিয়েছে। এই যে সমন্বয় একটা আছে যে 3টা আবার আমাদের তো ধরেন পার্টনারশিপ, আমরা আসলে আজকে সবকিছু নিয়ে আলোচনা করব, পুরোটা সময় জুড়ে তো বাংলাদেশ আছেই, আসলে অস্ট্রেলিয়া নিয়ে একটু কথা বলবো, সেটা আপনাকে আসলে কেমন লেগেছে আপনার কাছে? অবশ্যই সৈকত যেই সময়টাতে 3টা উইকেট ব্রেক থ্রু দিয়েছে, দেখেন তাদের এমন একটা সিচুয়েশনে ছিল, তারা কিন্তু ইজিলি 280+ রান করার একটা সিচুয়েশনে ছিল। লাস্ট 10 ওভারে 40 ওভারে তাদের রান ছিল 202 বা 3 রান, 4 উইকেট। তো সেখান থেকে যেহেতু এন্ডারসন ছিল, ব্রুমও ব্যাটিং করছে, নিশামও ব্যাটিং করছিল, তারা কিন্তু অলমোস্ট সেট ছিল 2টা ব্যাটসম্যান। সেই জায়গা থেকে যে সৈকতের যে 3টা উইকেট নিল, সেই কারণেই কিন্তু আমরা যে ওদের 20 থেকে 25টা রান শর্ট হয়েছে এই ম্যাচে। 265 করেছে, ওরা কিন্তু ইজিলি 280+ করতে পারতো যেই সিচুয়েশনে ছিল। এই 3টা উইকেটের কারণেই কিন্তু আমি মনে করি যে আমরা যে 15 থেকে 20টা রান শর্ট ছিল নিউজিল্যান্ড, আমরা এই কারণে কিন্তু ম্যাচটা আমাদের প্রথম ব্যাটসম্যানদের ফেল করার পরেও দেখেন একটা পার্টনারশিপ। আসলে আমি সবসময় বলে আসছিলাম। আচ্ছা, আমরা একটু কালকের ম্যাচে আসলে চলে যেতে চাই, যেহেতু আমরা আসলে সৈকতের উইকেটগুলো একটু দেখে আসি, যে একটু সৈকতের উইকেটগুলো আমরা একটু দেখে নিব। ডেলিভারিতে কিন্তু নিউজিল্যান্ড সিরিজেও কিন্তু এন্ডারসন বোল্ড হয়েছিল আমার। তবে আমি আপনার সেই ব্যাটটা আসলে আজকে সারপ্রাইজ ভাবে একটু দর্শকদেরকে দেখাতে চাচ্ছিলাম, যে সেই ব্যাটটা আমি যদি আজকে একটু দেখাতে পারতাম, সেই সেঞ্চুরি আসলে। সৌম্য সরকারের আউটটা আনলাকি ছিল, যে আসলে পরে রিভিউতে দেখা গিয়েছে যে উইকেটের উপরে যাচ্ছিল। সৈকতের ডেলিভারিতে আসলে বোঝা যায় না যে ওর বল পড়ার পরে কিন্তু একটা স্কিড করে। ও একটা বল করতে পারে, যেটা মানে যেটা প্রথম যে উইকেটটা পেল, যে রাইটি ব্যাটসম্যান, যেটা ওটা একটু আলাদা রকম বল করে, ওটার গ্রিপ অন্যরকম থাকে। আচ্ছা, ও মানে ওর কন্ট্রোল কম, বাট ও ট্রাই করে এই বলটা করার জন্য। এবং আমি দেখছি যে বাইরে থেকে কোচও বলে যে মানে ওরে ট্রাই করতে বলো, অনেক সময় ও মানে এই বলটা শর্ট হয়, অনেক সময় ফুল লেন্থ বলটা পরে বাইরের দিকে যায়, বলটা পরে বাইরে এবং একটু লাফ দিবে। আচ্ছা, মানে সেটা কি সৈকত আসলে বুঝতে পারে, যেরকম ও করতে পারে এটা, বাট ও কন্ট্রোল কম, ও আসলে সচরাচর বল কম করে, সেজন্য হয়তো কন্ট্রোল কম, বাট সে পারে এটা করতে। মানে সত্যি এটা কিন্তু আমরা আবারও দেখছি, মানে এই সৈকতের কিন্তু 3টা উইকেট কিন্তু নেয়ার পরে কিন্তু আসলে আমরা যেটা দেখলাম যে পুরো ম্যাচটাই কিন্তু আসলে ঘুরিয়ে গিয়েছে। আপনি তো সাথে আসলে খেলেছেন, সেটা আমি যেটা বলবো যে আমাদের একজন প্লেয়ার আছে আশরাফুল ভাই, লতা মণ্ডল, ক্রিকেটার, তো ও যখন আগে বোলিং করতো, ওর বোলিং যে আসলে স্কিড করছে সেটা ও আসলে বুঝতে পারতো না, এটা অনেক পরে মানে এখন এসে সে হচ্ছে জানে। এইরকম কি সৈকতের ক্ষেত্রেও কি কোনো কিছু আছে? না আসলে সৈকত, আমি লাস্ট যেটা আমি দেখলাম যে মাশরাফি ভাই ওকে সবসময় কিন্তু ইউজ করে, অনেক কুশল সময় দেখে যে কি অবস্থা, ঠিক নাসিরকে এরকম মাশরাফি ভাই ইউজ করতো। তো সেক্ষেত্রে আমার যেটা মনে হয় যে সৈকত বাংলাদেশ ঘরোয়া ক্রিকেটেও এরকমের অনেক বল করে বিভিন্ন সময় ম্যাচ, মানে আসলে ও এই টাইপের প্লেয়ার আর কি, ও বিভিন্ন সময় ম্যাচ এরকম ভাবে বাঁচিয়ে দিয়েছে। আর লাস্ট ইয়ার আবহানিকেও এরকম ভাবে অনেক সেভ করে দিয়েছে, ব্যাটিং করে বোলিং করে। তো সৈকত কিন্তু ভালো বলার আমি বলবো, এবং ও ঘরোয়া ক্রিকেটে ওর অনেক উইকেট আছে এবং অনেক ম্যাচ জিতানোর ওর আছে। তো সেক্ষেত্রে সৈকত ওই নিউজিল্যান্ডের সাথে লাস্ট ল্যাথাম দেন লেফটি ব্যাটসম্যান যখন আসতো তখন সৈকতকে ইউজ করা হতো, মুশফিক ভাই তাকে ইউজ করেছে। দেন আমার মনে হয় যে ওর প্রতি একটা আলাদা ফোকাস ছিল যে ও যখনই লেফটি ব্যাটসম্যান আসবে এবং ওদের ব্যাটসম্যানরা সবাই একটু লম্বা হয়, সেক্ষেত্রে সৈকতের বল স্কিড করে। আমার মনে হয় যে মাশরাফি ভাইয়ের সেই প্ল্যানিংটা ছিল। আশরাফুল ভাই, আপনার কাছে একটু শুনবো যে কালকে আসলে মাশরাফির ক্যাপ্টেন্সিটা আপনার কাছে কেমন লেগেছে? বাকি দুইটা আমি যদি ইংল্যান্ডের কথা বলি, অস্ট্রেলিয়ার কথা বলি, সেখান থেকে তো একদম আমরা দেখেছি যে ইটস ভেরি ডিফারেন্ট। গতকাল ডিফারেন্ট এই কারণে আপনার হাতে যখন আপনার অস্ত্র থাকবে তখন আপনি ক্যাপ্টেন্সি করতে পারবেন। লাস্ট তার মানে কি এই কয়দিন কোনো অস্ত্র ছিল না? অবশ্যই আমরা ইংল্যান্ডের সাথে কিন্তু আমাদের বলার শট ছিল। কালকের ম্যাচে যদি দেখেন 4টা পেস বোলার ছিল, সাকিব এবং মোসাদ্দেক, 6টা
মোসাদ্দেক কিন্তু যখনই ইন্টারন্যাশনাল ক্রিকেটে তাকে যখনই বল দেওয়া হয়েছে সে কিন্তু চমৎকার বল করেছে। তো আমি বলবো যে আপনার হাতে যখন অস্ত্র থাকবে, যেমন 6টা বলার থাকবে, তখন আপনি যখনই রোটেট করতে পারবেন। মুস্তাফিজ 2 ওভারে 19 রান দিয়েছে, তাকে কিন্তু রেস্ট দেওয়া হয়েছে, সাথে সাথে তাসকিনকে রুবেলকে নিয়ে আসলো। তারপরে মাশরাফি 2 ওভার অসাধারণ বল করে 3rd ওভারে গাপটিল একটা 6 মারলো, তারপরে আবার আরেকটা ওভার করে কিন্তু আবার সে তাসকিনকে নিয়ে আসলো। তো এই যখন আপনার হাতে বলার থাকবে আপনি কিন্তু রোটেট করতে পারবেন। মুস্তাফিজ দেখেন ব্রুম যখন ব্যাটিং করছিল সে কিন্তু ঠিকই তার 2 ওভারে 19-এর পরে কিন্তু সে কিন্তু ফিনিশ করেছে দেখেন 5.57 আই থিঙ্ক, তো 9 ওভারে। তো সে কিন্তু চমৎকার বলার যখন থাকবে সে কিন্তু রোটেট করতে পারবে এইভাবে। তো লাস্ট ম্যাচে আমি বলবো যে আমাদের বোলিং ফিল্ডিং সবগুলা ডিপার্টমেন্টই, যদিও ব্যাটিং এর প্রথম স্পেলটা আমাদের ভালো ছিল না, যারা আউট হয়েছে চমৎকার বলে আউট হয়েছে, আনলাকি। নিউজিল্যান্ডের এটাই আশা ছিল যে আসলে ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের ম্যাচে আমি ফলো করেছি যে একটা এন্ড থেকে এক্সট্রা একটা বাউন্স করে, সেই অ্যাডভান্টেজটা নেওয়ার চেষ্টা করেছে। কিন্তু নতুন বলের পরে যখন আমরা সার্ভাইভ করে ফেলেছে মাহমুদুল্লাহ এবং সাকিব, তারা কিন্তু অসাধারণ ব্যাটিং করেছে। তো নতুন বলটা আসলে আমরা সার্ভাইভ করতে পারিনি। এই মাহমুদুল্লাহ এবং সাকিবের নিয়ে আমি আলাদাভাবে আপনার কাছে শুনতে চাই। তার আগে রাব্বি, আমি একটু আপনার কাছে শুনতে চাই যে কালকে আমরা দেখেছি এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথমবার তাসকিন নেমেছে, ট্রাইনেশনে তো তাকে দেখেছি আমরা, কিন্তু নেমেই কিন্তু তিনি তার যে বোলিং স্টাইল, বোলিং নিয়ন্ত্রণে সেটা কিন্তু একদম ফাটাফাটি ছিল। সেখান থেকে আপনার কাছে কি মনে হয়? আপনি তো সাথে খেলেছেন অনেক ম্যাচ। না, তাসকিন তো অবশ্যই ভালো বোলার এবং বাংলাদেশের আমি বলবো যে এগ্রেসিভ বোলার হিসেবে সবসময় পরিচিত। তো সেক্ষেত্রে ও সবসময় ভালো পারফর্ম করে আসছে ইন্টারন্যাশনাল ক্রিকেটে। তো কালকের অবশ্যই আশা করবো যেটা বলেছে যে একটা এক্সট্রা বলার নিয়ে খেলা মানে হচ্ছে কি আসলে ক্যাপ্টেনের জন্য অনেক সুবিধা হয়। তো আমার যেটা মনে হয় যে তাসকিন যে জিনিসটা করেছে ওর কাজটাই ও করেছে, এবং ও এই টাইপেরই বলার। টিম উইকেট ও কিন্তু ভালো ব্রেক থ্রু দেয় সবসময়, প্রতিটা গেমে দেখেছি। তো 8 ওভার বোলিং করেছে এবং 43 রান, 2 উইকেট। তাসকিন লম্বা, যার কারণে ওর একটা এক্সট্রা বাউন্স পায় বোলিং এ, আর ওইসব উইকেটে অবশ্যই ও এগ্রেসিভ বোলিং করবে, এটাই স্বাভাবিক। তো ওদের বলার কালকে কিন্তু আমরা আসলে সেটাই কিন্তু দেখছিলাম যে তাসকিনের বোলিং কিন্তু অনেকগুলো কিন্তু বাউন্স করছিল। কালকের ম্যাচে কিন্তু আসলে শফিউল এবং তাসকিনের মধ্যে কিন্তু তাসকিন যদি 2টা প্র্যাকটিস ম্যাচে দেখেন, 2টা প্র্যাকটিস ম্যাচে কিন্তু সে ভালো বল করেনি, অলমোস্ট 8+ তার ইকোনমি রেট ছিল। তো তারপরেও কিন্তু টিম ম্যানেজমেন্ট তাকে ব্যাক করেছে বিকজ অফ তার হাইট, যেটা রাব্বি বলছিল যে তার এক্সট্রা একটা হাইট আছে এবং তার সিমটা ফালানোর চেষ্টা করে। সে যদি রাইট লাইন লেন্থে বল করে এই ধরনের উইকেটে ব্যাটসম্যানদের জন্য ডিফিকাল্ট খেলাটা। যদিও আমার কাছে মনে হয় যে আরো ইমপ্রুভ করতে হবে, কারণ যখন টেলর ব্যাটিং এ এসেছিল তখন কিন্তু তাসকিন 2টা ইজি বল দিয়ে দিয়েছিল, যে একটা ফুল টস একটা হাফ বলি। ওই 8টা রান করতে কিন্তু টেলরের যদি আমরা জায়গায় বল করতাম অ্যাটলিস্ট তার 15 থেকে 20টা বল লাগতো, কারণ টেলর কিন্তু রান করছে এভরি গেমেই, কিন্তু সে কিন্তু অতটা ডেঞ্জারাস না, কারণ তার স্ট্রাইক রেট যদি দেখেন 70 থাকে। তো এই কারণে আমার মনে হয় যে তাসকিন খুবই ভালো বল করেছে। যদি আল্লাহর রহমতে আমরা সেমিফাইনালে চলে যাই তো তাসকিনের থেকে আরো বেটার পারফরম্যান্স আশা করব। কালকে রস টেইলর 63 রান করেছে, কিন্তু তার স্ট্রাইক রেটে যদি দেখেন সে কিন্তু এভরি গেমই লাস্ট সময় নেয়, হ্যাঁ সে কিন্তু টাইম নিয়ে খেলার চেষ্টা করে, যেটা গাপটিল বলেন, রঞ্চি বলেন এবং উইলিয়ামসন, তারা কিন্তু হাই স্ট্রাইক রেটে খেলে। তাদের আমরা খুব লাকি যে আসলে অসাধারণ একটা রান আউট হয়েছে উইলিয়ামসন, কারণ টেলর এবং উইলিয়ামসনের একটা পার্টনারশিপ হচ্ছিল, কিন্তু 83 রানের একটা পার্টনারশিপ হচ্ছিল। যখনই উইলিয়ামসন রান আউটটা হলো তখনই কিন্তু তাদের রানের চাকা কমে গিয়েছে একদম। হ্যাঁ, প্রথমে কিন্তু 7 করেছিল, পরে 6, এরপরে কিন্তু আমরা 5-এ চলে গেছি। রাব্বি, একটু আপনার কাছে একটা জিনিস শুনতে চাই যে যখন বোলাররা আসলে বোলিং করে সেই সময়টাতে আমরা তো আসলে এখান থেকে আসলে দেখি অনেক সময় হয় না, যেটা আশরাফুল ভাই বলছিলেন আসলে যে একটা বল, 2টো বল আসলে খারাপ হয়ে গেছে, সেটা হয়তো 6 মেরে দিল, 4 হয়ে গেল, এরকম। ওই সময়টাতে মেন্টালি আসলে কিভাবে ফিরে আসেন আপনারা? আমার যেটা, আমরা তো বাইরে থেকে আসলে অনেক কিছু বলি, অনেক সময় দেখা যায় গালিগালাজ দিচ্ছি, এই বলছি সেই বলছি, ফেসবুকে লিখে দিচ্ছি হ্যাঁ কেন নিল এই সেই, তখন কামব্যাকটা কিভাবে আসলে হয়? আসলে কামব্যাক করাটা আসলে অনেক টাফ হয়, বাট এই সময় সিনিয়র প্লেয়ারদের এবং ক্যাপ্টেনের সাপোর্ট অনেক জরুরি। যখন সিনিয়র প্লেয়ার বা ক্যাপ্টেন সাপোর্ট দিবে তখন আপনার কামব্যাক করতে খুব সুবিধা হবে। বাট আমি সবসময় একটা জিনিস চিন্তা করি যখনই খেলি আমি, যে আসলে ক্রিকেট খেলা, এটা খেলা মানে হচ্ছে বিনোদন, আর এখানে আমার সবসময় কনফিডেন্স থাকতে হবে এবং আমি ব্যাপারটা এনজয় করি।
এখন আমি খারাপ করতে পারি, বাট এটাই আমার লাইফে শেষ না। আমি এইসব চিন্তা করে নিজেকে জাস্ট মোটিভেট করি যে না, এটাই তো আমার লাইফে শেষ না, আমার একটা ওভার খারাপ হয়েছে বা একটা স্পেল খারাপ হয়েছে, আমার আবার কামব্যাক করতে হবে। তখন সিনিয়র প্লেয়াররা অবশ্যই কাছে আসেন, আসার পরে বলেন যে তুমি পারবে বা সাপোর্ট দেয়। এই জিনিসগুলো অনেক সময় হয় যে নিজের পজিশন অনুযায়ী ফিল্ডিং সেট আপ করার পরও আমি পারছি না ভালো বোলিং করতে, তখন সিনিয়ররা সাপোর্ট করে। তো আসলে আমার মনে হয় যে অ্যাজ এ টিম ওয়াইজ খেললে এই সমস্যাগুলো ফিল করা যায় না মাঠে, এবং একটা প্লেয়ার যতদিন খেলবে ততদিন সে, আমি যেটা বললাম যে আস্তে আস্তে যখন ম্যাচুর চলে আসবে তখন তার এই প্রবলেমগুলো হবে না। আর ম্যাচুরিটিটা অনেক বেশি দরকার। একজন দর্শক আছে, নিতে চাই ফোন। দর্শক কে আছেন ফোনে? আমি নিপু, মোংলা থেকে নিপু। শুনছি, হ্যাঁ বলুন। আমার প্রশ্নটা, কালকে মুশফিকের এত বাজে পারফরম্যান্সটা কেন? আমার মনে হয় যে আমরা আসলে আজকে বাজে কিছু নিয়ে আলোচনা করব না, কারণ আজকে অস্ট্রেলিয়ার সাথে ইংল্যান্ডের খেলা এবং চমৎকার একটা বল ছিল মুশফিকের, যে বলটা আউট হয়েছে খুবই চমৎকার একটা বল ছিল, মিস করে ফেলেছে। সেম বল কিন্তু রুবেল হোসেন গাপটিলকে করেছে, গাপটিল এলবিডব্লিউ হয়েছে, মুশফিক বোল্ড হয়েছে। তাছাড়া একটা প্লেয়ার সে সবসময় ভালো পারফর্ম করবে না, এটাই স্বাভাবিক। আর মুশফিক ভাই যদি কালকে ভালো খেলতে হতো তাহলে হয়তো বা সাকিব ভাই এবং রিয়াদ ভাই এই ইনিংসটা আমরা আসলে দেখতে পারতাম না। সো আমরা আসলে দর্শক আজকে বাংলাদেশের ব্যাটসম্যানরা যে খারাপ করেছে বা তারা আসলে অনেকেই যে করতে পারেনি, সেগুলো নিয়ে আমরা আসলে আজকে কোনো কথা বলতে চাই না। আমরা আসলে কথা বলতেই চাই যে বাংলাদেশ তো ম্যাচ উইনার, সেটা নিয়ে আসলে কথা বলবো। সেখানে আমাদের ভালো সাফল্য, সেগুলো নিয়ে কথা বলতে চাই। আমরা খারাপটাকে পেছনে রাখতে চাই আসলে। সেখান থেকে আশরাফুল ভাই একটু যদি বলি যে আপনার কাছে একটা জিনিস কি মনে হয়েছে? আমার কাছে মনে হয়েছে যে ইংল্যান্ডের সাথে বলেন, অস্ট্রেলিয়ার সাথে বলেন, টিম যে স্পিরিটটা যেটা ছিল সেটা কিন্তু কালকে বাংলাদেশ পুরো চেঞ্জ, সবার মধ্যেই কিন্তু মানে অন্যরকম। এটা বিকজ অফ আপনার যে দুইটা টিমের সাথে আমরা প্রথমে খেলেছি, ইংল্যান্ড এই মুহূর্তে বেস্ট টিম আর কি এই টুর্নামেন্টের জন্য, ট্রফি নেওয়ার মতন একটা টিম। এবং অস্ট্রেলিয়ার সাথে আমরা অলমোস্ট 6 বছর পরে খেলছি। 6 বছর পরে খেলার কারণে আমরা একটু টেন্স ছিলাম। কিন্তু নিউজিল্যান্ডের সাথে আমরা যা খেলছি, আমাদের রিসেন্টলি আমরা তাদের হোম কন্ডিশনে খেলে এসেছি এবং আমাদের হোম কন্ডিশনে আমরা 7টা ম্যাচ উইন করেছি পরপর। তারপর লাস্ট ট্রাই নেশনে আমরা ম্যাচ জিতলাম। তো আমরা যখন নিউজিল্যান্ডের সাথে খেলছিলাম তার আগেই কিন্তু আমাদের প্রত্যেকটা প্লেয়ারের মধ্যে আলাদা একটা কনফিডেন্স ছিল যে না, এই টিম আমাদের মতনই অ্যাভারেজ টিম আর কি। অতটা অবশ্যই ওই কন্ডিশনের জন্য ওরা হয়তো একটু উপরে থাকবে, কিন্তু ওদের যদি টপ 4 দেখেন তারপরের ব্যাটসম্যানগুলো কিন্তু অত এক্সপিরিয়েন্স না। আমাদের টিমটা যদি দেখেন, আমাদের মিডল অর্ডার কিন্তু প্রচুর এক্সপিরিয়েন্স। আমাদের 1 থেকে 7 ব্যাটসম্যানের মধ্যে জাস্ট 4-3 জন কিন্তু 170-এর বেশি ওয়ানডে ইন্টারন্যাশনাল ম্যাচ খেলার এক্সপিরিয়েন্স। তো ওভারঅল আমি মনে করি যে আমাদের প্লেয়ারদের মধ্যে এই কনফিডেন্সটা ছিল যে না, এই টিমকে আমরা হারাতে পারবো। কিন্তু ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার সাথে আমাদের, বিশেষ করে ইন্ডিয়ার সাথে প্র্যাকটিস ম্যাচ হওয়ার পরে, আমরা 84-এ অল আউট হওয়ার পরে আমার কাছে মনে হয় যে আমাদের পুরো ম্যানেজমেন্ট সবাই একটু ভয় পেয়ে গিয়েছিল যে আমরা যেন সেফ ক্রিকেট খেলি। আমরা এই কারণে 8টা ব্যাটসম্যান খেলিয়েছি, সেখানে আমরা একটা বলার কম ছিল। এবং অস্ট্রেলিয়ার সাথে আমার মনে হয় যে আমাদের ব্যাটসম্যানরা একটু টেন্সে ছিলাম, কারণ 6 বছর পরে খেলছি ওদের এগেনস্টে। 2011-এর পরে এর মধ্যে আর খেলা হয় নাই। এবং অস্ট্রেলিয়ান বোলিং করেছে অসাধারণ। আপনার প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের সাথে তারা অতটা ভালো বল করে নাই, কিন্তু আমাদের সাথে এসে কিন্তু তারা কিন্তু মিচেল স্টার্ক, হ্যাজলউডের কথা দেখেন, সবাই খুব রাইট লাইন লেন্থে এবং পেসে বল করেছে। তো ওভারঅল আমি মনে করি ওই দুইটা ম্যাচে আমাদের খেলেছি, কিন্তু আমরা, আমার মনে হয় যে আমরা 100% বিলিভ ছিল না যে আমরা ম্যাচ জিততে পারবো। কিন্তু নিউজিল্যান্ডের সাথে আমাদের প্রত্যেকটা প্লেয়ারের মধ্যে এই বিলিভ ছিল যে আমরা এই ম্যাচ জিতবো। মানে সবাই আমরা আসলে চিনি সেই ব্যাপারটা। আমি আরেকটা লাকি যে আসলে এই গ্রাউন্ডে 12 বছর আগে আমরা উইন করেছিলাম, সেই আলাদা একটা, আমি সেইটা একটু শুনবো, কিন্তু সেই আলাদা একটা কনফিডেন্স হয়তো আসছিল আর কি সবার মধ্যে। আচ্ছা, আমি একটা ব্রেকে যেতে চাই, তারপরে আমি এবার এসে কথা বলবো। দর্শক, ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, সাথেই থাকেন, ফিরছি খুব শীঘ্রই।
আরো একবার স্বাগত জানাচ্ছি আমাদের খেলাধুলা বিষয়ক নিয়মিত আয়োজন উই লাভ স্পোর্টসে। আপনারা যেমনটি জানেন চলছে চ্যাম্পিয়ন্স ট্রফি এবং সব চ্যাম্পিয়নদের আসলে লড়াই। চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোন চ্যাম্পিয়নের হাতে আসলে ট্রফি যাবে সেটাই দেখার বিষয়। এবং আজকে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার খেলা, অস্ট্রেলিয়া যদি হেরে যায় তাহলে আমরা বাংলাদেশরা আসলে চলে যাব সেমিফাইনালে। সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করছি। এবং দর্শক, আপনারা চাইলে আমাদের সাথে ফোনে অংশগ্রহণ করতে পারেন। চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে যদি কোনো কিছু জানবার থাকে তাহলে সরাসরি আজকে আমাদের অতিথি কামরুল ইসলাম রাব্বি এবং মোহাম্মদ আশরাফুল তাদের দুজনকে কোশ্চেন করতে পারেন। আরও একবার স্বাগত জানাচ্ছি। আমরা যেটি নিয়ে একটু কথা বলছিলাম যে সেই কার্ডিফ, সেই 2005 and 2017, 18 জুন and 19, সো এই যে 9 আর 18 মানে খুব লাকি একটা ব্যাপার। অবশ্যই জুন মাসে আমি আমার এক্সপেরিয়েন্স থেকে মনে হয় যে আসলে আপনার সহযোদ্ধা হিসেবে শুধুমাত্র মাশরাফি বিন মুর্তজা আছে এবং তিনি কিন্তু কালকে একটু বলছিলেন যে 2005 এর কথাটা। হ্যাঁ, অবশ্যই লাকি পারসন যে দুইটা ঐতিহাসিক জয় তার হাতে। এবং আমি বলবো যে আপনার জুন মাসে ক্রিকেট ইংল্যান্ডে খেলে খুবই মজা লাগে আমার এক্সপিরিয়েন্স থেকে। কিন্তু এই প্রথম যে আসলে বৃষ্টির জন্য অনেকগুলো ম্যাচ হয়তো আমরা যেটা সেভাবে দেখতে পাচ্ছি না। তারপর আমি বলবো যে ইংল্যান্ড গ্রাউন্ডসম্যানরা কিন্তু অসাধারণ উইকেট তৈরি করছে। প্রত্যেকটা ম্যাচই কিন্তু তারা চেষ্টা করছে যে ওয়ানডের জন্য হাই স্কোরিং ম্যাচ তৈরি করার চেষ্টা করছে। তো অবশ্যই 18 জুন এবং 9 জুন দুইটা দিনই আমি বলবো যে ঐতিহাসিক আমাদের জন্য। তো এখন জাস্ট আজকের জন্য ওয়েট করছি আমরা সবাই যে আজকের রেজাল্টটা কি। অবশ্যই আশা করব যে ইংল্যান্ড হয়তোবা অস্ট্রেলিয়াকে হারাবে এবং আমরা অটোমেটিক থ্রু সেমিফাইনালে। এই প্রথম যে একটা বড় একটা মঞ্চ, এক ধরনের একটু কেমন একটা কাজ করছে না যে আসলে কি হয় এবং কখন আমাদের বাংলাদেশ সময় 3:30 খেলা শুরু হবে এবং কখন আসলে সেই 3:30 আসবে কি হয়। এবং সবচেয়ে বড় ব্যাপার যে আজকে 16 কোটি বাঙালি কিন্তু সাপোর্টার হচ্ছে ইংল্যান্ডের। সো ইংল্যান্ড যদি কিছু করে মানে এইটা কিন্তু আচ্ছা, আপনি যেটা একটু বলছিলেন যে মেঘলা মেঘলা যখন আকাশ থাকে তখন ইংল্যান্ডের বোলিংটা কি জানি, ওইটা একটু শুনি। না, আসলে আমার মনে হয় যে আমি যখন ইংল্যান্ডে মানে দেখলাম তখন যখন ওয়েদার চেঞ্জ হয়, জাস্ট আকাশ যখন মেঘলা হয় তখন পেস বোলারদের সাপোর্টে চলে আসে উইকেট, অনেকটা তখন সুইং চলে আসে, দেন ভালো স্কিটি হয়, ভালো বাউন্স হয়। দেন আবার যখন মেঘটা সরে যায়, যখন রৌদ্র চলে আসে তখন কিন্তু ব্যাটসম্যান খুব সুন্দরভাবে ব্যাটিং করতে পারে। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে ওয়েদারটা অনেক ইম্পর্টেন্ট। অনেক সময় দেখবেন যে 100 রানের পার্টনারশিপ বা 150 রানের পার্টনারশিপ চলে গেছে, বাট হঠাৎ করে 4-5টা উইকেট নাই। তো সেক্ষেত্রে আমার মনে হচ্ছে যে ওয়েদারটা অনেক বড় একটা ইম্পর্টেন্ট জিনিস ওইখানে। আমি যদি কালকের এবার যদি একটু ব্যাটসম্যানের কথা আসলে না বললেই না, যে অনেকক্ষণ ধরে বোলারদের কথা বলছি, এবার ব্যাটসম্যানরা বলবে আমাদের কথা কেন আসে না। সেই ক্ষেত্রে আমি কিন্তু রিয়াদ এবং অবশ্যই সাকিব খুবই প্রেসারে ছিল, আমাদের মিডিয়া বলেন সবাই, এবং আমিও আপনাকে প্রেসার ক্রিয়েট করেছি। কিন্তু আমি বিলিভ করি যে সাকিব কিন্তু অস্ট্রেলিয়ার সাথে আনলাকি আউট হয়েছে, সেখানে কিন্তু মনে হচ্ছিল সে তার রিদমে চলে আসছিল। তো তারা আসলে চ্যাম্পিয়ন প্লেয়ার, সাকিব বলেন যারা এক্সপিরিয়েন্স, আমি সবসময় এক্সপিরিয়েন্সদের পরে, কারণ এক্সপিরিয়েন্স যত হবে তখনই কিন্তু আপনার এই ধরনের সিচুয়েশনগুলোতে তারা রিকভারি করার সুযোগ থাকে। তো অসাধারণ ইনিংস দুইটা, মাহমুদুল্লাহ এবং সাকিব, এই দুইজন নিউজিল্যান্ডের সাথে, দুইজনেরই কিন্তু নিউজিল্যান্ডের সাথে প্রথম টেস্ট 100 বলেন এবং ওয়ানডে 100। মাহমুদুল্লাহর 2010-এ আমরা যখন নিউজিল্যান্ড ট্যুর করেছিলাম সেখানে মাহমুদুল্লাহ টেস্ট ম্যাচে একটা সেঞ্চুরি করেছিল, সাকিবও টেস্টে সেঞ্চুরি করেছিল হ্যামিল্টনে। তো সাকিবের পছন্দের একটা টিম আমি বলবো নিউজিল্যান্ড, যদিও সে সব টিমের সাথে ভালো খেলে কিন্তু নিউজিল্যান্ডের সাথে লাস্ট 7-8 বছর ধরে আমি বলবো যে অসাধারণ ক্রিকেট খেলে, যখন 200 করলো রিসেন্টলি। তো অবশ্যই চমৎকার একটা পার্টনারশিপ। আমি বলবো যে 33-4 আসলে ম্যাক্সিমাম মানুষই কিন্তু আসলে ম্যাচ যে জিততে পারবে এটা কিন্তু কল্পনাও করে নাই এই সিচুয়েশন থেকে। কিন্তু ওরা জাস্ট খেলা শেষে দুইজন প্রেজেন্টেশনে বললো যে আসলে আমরা জাস্ট কথা বলি না, জাস্ট ব্যাটিং করার চেষ্টা করেছি। ইংল্যান্ডের রাব্বি যেটা বলছিল যে আসলে ওই ধরনের উইকেটে যখন মেঘলা হয় ডিফিকাল্ট হয়ে যায় ওয়েদারটা অনেক কিছু আসলে, কিন্তু এবং নতুন বলের পরেও কিন্তু ওই জায়গায় ব্যাটিং করাটা সহজ। আফটার 10 ওভার 15 ওভার পরে কিন্তু ওই ধরনের উইকেটে ব্যাটিং করাটা সহজ, এবং ওই জিনিসটাই করেছে মাহমুদুল্লাহ। প্রথম বল থেকেই খুব পজিটিভ ছিল কালকে, খুব অ্যাগ্রেসিভ ক্রিকেট খেলেছে। সাকিব
ফার্স্টের দিকে স্ট্রাগল করছিল অল্প, তারপরে যখন আবার রিদমে চলে এসেছে সে কিন্তু এক চমৎকার ব্যাটিং করেছে। তো আমি বলবো যে অসাধারণ একটা পার্টনারশিপই কিন্তু আসলে একটা ম্যাচ উইন করা সম্ভব। তো সেই জিনিসটাই করেছে এবং সবচেয়ে পজিটিভ এবং ভালো দিক যেটা ছিল তারা 50 করে শেষ করেনি, তারা শেষ করে এসেছে। যে মাহমুদুল্লাহ নট আউট ছিল, সাকিব বিগ 100 করেছে, এইটাই প্রয়োজন। যেমন লাস্ট দুইটা ম্যাচে কিন্তু তামিম করেছে এই কাজটা, যে সে 50 করার পরে 100 করেছে, 128, তারপর 95 করে আউট হয়েছে। এই জিনিসটাই দরকার, যে সেট কিন্তু আপনি প্রত্যেক দিন হবে না, যেদিন আপনি সেট হবেন আপনি শেষ করতে হবে। এবং এই কাজটাই লাস্ট 2.5 বছর ধরে আমাদের প্লেয়াররা করছে এবং এই কারণে আমরা নাম্বার 9 থেকে এখন নাম্বার 6 এ এসেছি। সেটাই, আমরা একটা ফোন নিতে চাই। দর্শক কে আছেন আমাদের সাথে এই মুহূর্তে? আসসালামু আলাইকুম। আমরা সবাই শুনছি, বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, আশরাফুল ভাই ভালো আছেন? জি ভালো আছি ভাই। আপনার তো মনে করেন এই মাঠে আপনার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেঞ্চুরি হয়েছিল, এবং কালকে এবং বাংলাদেশ নিউজিল্যান্ড বনামের খেলাটা মানে আপনার কাছে কেমন লাগলো বা কেমন আনন্দ উপভোগ করলেন? খুবই চমৎকার লেগেছে, কারণ এই মাঠে আমরা 12 বছর আগে উইন করেছিলাম অস্ট্রেলিয়ার সাথে, তখন অস্ট্রেলিয়া ছিল 1 নম্বর র্যাঙ্কিংয়ে। আপনার সেঞ্চুরিও ছিল। জি, তো কালকে যে সিচুয়েশনে ছিলাম আমরা, অবশ্যই অসাধারণ লেগেছে, কারণ এখন আমরা আরামসে কিন্তু ওয়েট করতে পারছি যে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের ম্যাচের রেজাল্ট। যদি অস্ট্রেলিয়া হেরে যায় আমরা অটোমেটিক সেমিফাইনাল চলে যাব। তো উইনটা খুব ইম্পর্টেন্ট ছিল, আমাদের দরকার ছিল এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে, বিগ টুর্নামেন্টে আমাদের একটা উইন দরকার ছিল। আমি মনে করি যে এখন রেজাল্ট যাই হোক, আমরা উঠি বা না উঠি, কিন্তু আমাদের পারফরম্যান্সটা কিন্তু দরকার ছিল এবং অসাধারণ পারফরম্যান্স করেছে আমাদের টিম। আমি একটু আপনার কাছে শুনি যে এই যে তামিম যখন আউট হয়ে গেল, সৌম্য যখন আউট হয়ে গেছে, আসলে যেটা আমি বলছিলাম যে এই পার্টনারশিপের আগে পর্যন্ত কেমন লাগছিল? আসলে ধাক 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 এরকম কিছু মনে হচ্ছিল? আসলে বাংলাদেশের এখন বেস্ট কয়েকজন প্লেয়ার আছেন, সিনিয়র প্লেয়ার, যাদের সবার উপরে ভরসা করা যায়। হয়নি যে আমরা তামিম এতদিন ধরে 95 100 প্লাস এই যে করে যাচ্ছে, তামিম হাত ছেড়ে দিছে, যে আমরা বলি যে একজন অ্যাট লিস্ট স্টার্টিংটা আমাদের ভালো হোক, স্টার্টিংটা ভালো হইলে আমরা কিন্তু পুরোটা ম্যাচ কিন্তু আসলে টানতে পারবো, সেটা স্টার্টিংটা আমাদের ভালো হয়নি। না, এটা তো অবশ্যই, যে দেখেন যদি নতুন বলে খেলে দেয় ওপেনার, তখন কিন্তু রান 300 অটোমেটিক হয়ে যায়, কারণ পরের ব্যাটসম্যানের জন্য অনেক ইজি হয়ে যায়। তো লাস্ট ম্যাচ যেটা হলো যে প্রথমে উইকেট পড়ে গেছে, বাট আমার ভিতরে সবসময় একটা জিনিস ছিল যে বাংলাদেশের 3-4 জন বা 4-5 জন প্লেয়ার আছেন সিনিয়র, এবং তারা অনেক এক্সপিরিয়েন্স, তারা অনেক ম্যাচ খেলেছেন, তারা যে কোনো সময় ম্যাচ ধরতে পারেন এবং তারা ওই টাইপের প্লেয়ার। তো অবশ্যই সেক্ষেত্রে আমার অনেক বেশি কনফিডেন্স ছিল সাকিবের উপরে, কারণ সাকিব ভাই যখনই রান করে না 2-3 ম্যাচ, তখনই মনে হয় সে একটা বড় স্কোর করবে এবং ম্যাচকে জিতিয়ে আনবে। তো সেই কাজটাই হয়েছে। আমার অনেক ভালো কনফিডেন্স ছিল যে না, সাকিব ভাই কিছু একটা করবে। তো সেক্ষেত্রে রিয়াদ ভাই, সে তো সবসময় সাইলেন্ট কিলার, সে আস্তে আস্তে করে সবসময় ম্যাচটাকে একটা ভালো জায়গায় নিয়ে যায়, এবং সে সবসময় মানে দেশের বাইরে সে কিন্তু সবসময় ভালো পারফর্ম করে আসতেছে সবসময়, আর দেশে তো মানে সবসময় করেই থাকে। তো সেক্ষেত্রে আমার কনফিডেন্স ছিল যে একটা ভালো কিছু হবে। তো আমার মুশফিকের উপর অনেক কনফিডেন্স ছিল, কারণ মুশফিক এইসব ম্যাচে অনেক ভালো খেলে, বাট খুব ভালো একটা বলে সে আউট হয়ে গেছে। বাট আমি কিন্তু ভরসা হারাইনি, আমার ভরসা ছিল যে বাংলাদেশ জিতবে। কালকে পুরো ম্যাচটা দেখেছিলেন? হ্যাঁ, কালকে পুরো ম্যাচটা আমি দেখেছি। কালকে তো আমার মনে হয় যে সবাই আসলে মানে চারিদিকে যেইভাবে আসলে হই হুল্লা হচ্ছিল, যে আমি কিন্তু বারবার আপনাকে কিন্তু বলছিলাম যে সেই যে আইপিএল সাকিব খেলেছে, এরপর থেকে ট্রাইনেশন চলে গেছে, ইংল্যান্ড চলে গেছে, অস্ট্রেলিয়া চলে গেছে, সাকিবের বোলিং এবং ব্যাটিং থেকে আমরা আসলে কিছুই পাচ্ছি না। সেখান থেকে কিন্তু প্লেয়ার নিয়ে আসলে কিভাবে রোটেটটা হবে সেটা নিয়ে অনেক কিন্তু কথা বলেছি, বারবার জিজ্ঞেস করেছি। আমার মনে হয় এই যে জিজ্ঞাসা সবার সবকিছু আসলে সেটা আসলে সাকিব হ্যাঁ অফ হয়ে গেছে, এবং কালকে আমার মনে হয় যে সবার সবকিছু মানে বারবার যেটা আসলে আমরা বলি যে সাকিব আল হাসান হচ্ছে গিয়ে প্রয়োজনের সময় তিনি আসলে আমাদেরকে দেন। আসলে আমরা একটু সাকিব এবং রিয়াদের যে ইনিংসটা সেটা একটু দেখতে চাই। The storm and then found the boundaries at the right time, and great singles as well. Yeah, I think the key was to ensure that when they came in together, I said that the 4 down already, so it was important to spend time in the middle and ensure that they don't get separated. And once they crossed over that period, a crucial period of just surviving the initial onslaught from the seamers, I thought they were bowling really well. But they then the batting part got easier and easier the more time they spent. And they played some big shots. Yes, shot selection was spot on, and the partnership was great to see.
I think the left and right-hand combination also made it a little bit easier for them, because when a bowler came in to bowl to the right-hander or left-hander, immediately had to change the field setting and the lines. But outstanding, a spectacular win for Bangladesh. Brilliant partnership. Good to watch, Brendan, wasn't it? Some quality cricket shots. Yeah, it was. I said on air at the time, if you're a Bangladesh fan, a young kid growing up, and you want to learn how to play one-day cricket or how to script an innings, then go and watch these two, because this was up in the air. It might go all the way. It does go all the way. A magnificent way to go to your 7th ODI 100. He is a superstar of Bangladesh cricket. He's played like a superstar today. That's telling himself, do this in style, hit it out of the ground and win. He goes for it. It lands just short, but it'll still be 100. He loves an ICC event. That's 300s in ICC events. Partnership, historic moment, and to do it at this stage in this competition, the ICC Champions Trophy, outstanding. Absolutely brilliant to watch Bangladesh. Yeah, there's a story building here with Bangladesh cricket. A lot of people have focused on England and how well they've turned their one-day cricket round. This আশরাফুল ভাই, মাহমুদুল্লাহ রিয়াদের এই লাস্টের সিনারিটা দেখে আসলে কেমন লেগেছে? যে এটি সত্যি মানে ভীষণ, আমি বলবো যে প্রত্যেকটা বাঙালির চোখে আসলে আমার মনে হয় যে সবার চোখ এক জায়গাতে আসলে। অবশ্যই মাহমুদুল্লাহর যে ইনিংসটা আমি বলবো যে চমৎকার ইনিংস আর কি। ব্যাটসম্যানদের যেইভাবে খেলতে হয় টেকনিক্যালি যদি দেখেন, প্রত্যেকটা শট কিন্তু দেখার মতন ছিল। বিশেষ করে কাভার ড্রাইভ একটা খেললো যে, এবং প্রথম বল থেকে মাহমুদুল্লাহ খুব পজিটিভ ছিল। হাতুড়া সিং এ আসার পরে আমার কাছে মনে হয় যে আমাদের যারা সিনিয়র ক্রিকেটার তাদের ব্যাটিং অনেক ইমপ্রুভ হয়েছে। বিশেষ করে মাহমুদুল্লাহর ব্যাটিং, সে কিন্তু আগে যদি দেখতেন, আগে কিন্তু সে একটু টাইম নিয়ে খেলার চেষ্টা করতো, সিচুয়েশন যেমনই হোক, কিন্তু এখন কিন্তু সে প্রথম বল থেকেই যদি দেখেন অ্যাগ্রেসিভ খেলার চেষ্টা করে, হ্যাঁ অ্যাটাকিং থাকে। তো আমি বলবো যে চমৎকার ব্যাটিং, কারণ আয়ারল্যান্ড সিরিজেও কিন্তু আমরা সেম সিচুয়েশনে ছিলাম, 4 উইকেট পড়ে যাওয়ার পরে খুব হাত খুলে খেলেছে, মানে ভয়টা বোধহয় একটু অনেকটাই আপনার কাটিয়ে গেছে। হ্যাঁ, ফেয়ারলেস ক্রিকেট খেলেছে। 4 উইকেট পড়ে যাওয়ার পরেও আয়ারল্যান্ডের সাথে কিন্তু আমরা টপ 4 আউট হওয়ার পরে তামিম এবং মাহমুদুল্লাহ একটা অসাধারণ পার্টনারশিপ করেছিল, সেখানেও কিন্তু 50 নট আউট ছিল। তো আমি বলবো যে আমাদের ব্যাটসম্যানরা, আমি সবসময় বলে আসছিলাম যে আমাদের ব্যাটসম্যানরা কিন্তু ফর্মে আছে আর কি। আপনার প্রত্যেকটা ব্যাটসম্যানই ফর্মে, যদি জাস্ট খালি সাকিব বড় রান করছিল না, কিন্তু সে কিন্তু এভরি গেমেই দেখবেন যে 20-30 করছিল আর কি, বল টু বল। এমন না যে সে স্ট্রাগল করছিল, জাস্ট একটা বড় ইনিংসের প্রয়োজন ছিল এবং রাইট টাইমে আমি বলবো যে সাকিব রাইট টাইমে একটা বড় ইনিংস খেলেছে এবং মাহমুদুল্লাহ তো কন্টিনিউ করছে তার বেস্ট ফর্মটা। সেটাই, আমি একটা ব্রেকে যাব, কিন্তু ব্রেক থেকে এসে একটু শুনতে চাই যে রিয়াদ আসলে আমাদের টিমে এসেছে একজন বোলার হিসেবে, এটা ছিল, কিন্তু সে বোলিংটা কিন্তু আমরা আসলে তার মিস করছি। আমরা কিন্তু তাকে একদম খুব জাত ব্যাটসম্যান হিসেবেই কিন্তু আমরা দেখছি আসলে। তো সেই ব্যাটসম্যানই যদি হয় তাহলে তাকে আরেকটু আগে খেলানো আসলে যায় কিনা সেটা আপনাদের কাছে শুনবো। দর্শক, ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, সাথেই থাকেন, ফিরছি খুব শীঘ্রই। আরো একবার স্বাগত জানাচ্ছি আমাদের খেলাধুলা বিষয়ক নিয়মিত আয়োজন উই লাভ স্পোর্টসে। আপনারা যেমনটি জানেন যে আজকে বাংলাদেশ সময় ঠিক 3:30 ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার খেলা, এবং সেই সাথে 16 কোটি বাঙালি কিন্তু আজকে সাপোর্ট করবে আসলে ইংল্যান্ডকে, কারণ আমরা চাই যে অস্ট্রেলিয়া আসলে হেরে যাক, কোনো রান না করুক, সব উইকেট পড়ে যাক। এবং দর্শক, আপনারা চাইলে আমাদের সাথে ফোনে অংশগ্রহণ করতে পারেন এবং জানাতে পারেন যে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে আপনাদের যদি কোনো কিছু জানবার থাকে, বলবার থাকে। সরাসরি আজকে আছেন কামরুল ইসলাম রাব্বি এবং মোহাম্মদ আশরাফুল। আমরা একটু যেটি বলছিলাম আমি, যে রিয়াদ এখন
বোলার হিসেবে এসেছিল, কিন্তু এখন শুধুমাত্র ব্যাটিং করছে। তাহলে শুধু যদি ব্যাটিংয়ে করে তাহলে আমরা আসলে টপ অর্ডারে তাকে আসলে ভাবতে পারি কিনা? না আসলে এটা তো আপনার কাছে কি মনে হয়? আমার কাছে মনে হচ্ছে যে আসলে দেখেন আমরা কিন্তু মোটামুটি সেম টিম নিয়েই আমরা অনেক কম রানে অল আউট হয়েছি, আবার অনেক ভালো স্কোর করেছি, আবার মোটামুটি রান করেও ম্যাচ জিতেছি। আসলে এগুলো এইসব চিন্তা ভাবনা সবসময় ক্যাপ্টেন বা আমাদের কোচ যারা আছেন তাদের উপরে ছেড়ে দেয় ভালো। তারা সবথেকে ভালো বুঝেন, কারণ তারা অনেক অভিজ্ঞ। আর হাতুর কথা তো বলতেই না, হাতুর সিং সে তো অনেক বেশি অভিজ্ঞ, সে তো ভালোই বুঝবেন, কারণ আমাদের খেলা মানে ক্রিকেটের চেঞ্জের পিছনে তার অবদান অনেক। আর আমার যেটা মনে হচ্ছে যে রিয়াদ ভাই হয়তোবা যে জায়গাটা মানে সবচেয়ে বেশি পছন্দ করে ব্যাটিং করতে, তাকে ওই জায়গাটাই দেওয়া হচ্ছে। তারপর টপ অর্ডার বলতে নাম্বার সবাই 3 যেটা, ওটা নিয়ে সবাই কথা বলতেছে। আসলে এই জায়গাতে অনেক আগে থেকে আমাদের অনেক প্রবলেম ছিল, অনেক সময় অনেক প্লেয়ার আসছেন বাট ওই রকম সেট হতে পারেননি। বাট আসলে আমার মনে হয় সময় দিলে যারা এখন খেলছে তারা অনেক ভালো পারফর্ম করবে। আচ্ছা, একটু যদি বলি যে আমরা যেটা দেখছিলাম যে রিয়াদের আসলে এই যে রিয়াদ সেঞ্চুরিটা করার পরে মাঠে তার সেজদা দেখছিলাম, ঠিক মোহাম্মদ আশরাফুলও 2005-এ সেম কাজটা করেছেন। আমি যেটা অফিয়ারে বলছিলাম আসলে যে কালকে আমরা একসাথে খেলা দেখছিলাম, সেখানে যখন খেলা দেখছিলাম তখন সবাই রিয়াদের এই সেঞ্চুরি দেখার পরে বারবার কিন্তু আশরাফুল নামটা আসলে উচ্চারিত হচ্ছিল। আপনি মানে তার সাথে আজকে বসে আছেন, কিন্তু তার তো সেই যে বাঘা বাঘা আসলে 6-4 ছক্কা সেটি তো দেখেছেন, মানে সেটা একটু শুনি না। না তখন আমি খেলা তখন শুরু করিনি, তখন মানে জাস্ট প্র্যাকটিস মাঝে মাঝে যেতাম আর কি। বাট তখন আমার ফেভারিট প্লেয়ার ছিল আশরাফুল ভাই। তখন আমার না, শুধু সারা বাংলাদেশ জাতির ফেভারিট প্লেয়ার ছিল আশরাফুল ভাই। সবাই তাকে অনেক পছন্দ করতেন এবং এখনও অনেক পছন্দ করেন। সবাই চায় আশরাফুল ভাই খুব তাড়াতাড়ি আবার চলে আসুক আমাদের মাঝে এবং আবারও সে বাংলাদেশ ন্যাশনাল টিমে খেলুক, এবং আমিও দোয়া করি এবং সবাই দোয়া করে। তো সেই সময়টা যে জিনিসটা হয়েছে যে আশরাফুল ভাইয়ের ব্যাটে বল লাগা মানে তখন আমাদের ভিতরে ওইটাই ছিল সবথেকে আনন্দ। মাঠে বসে থাকতাম যখন আশরাফুল ভাই খেলতো, আশরাফুল ভাই আউট হয়ে গেলে আমরা চলে যেতাম আর খেলা দেখ, এরকমের ছিল। তো আশরাফের ওই সময় যে রানটা করেছিল, ওই সময় যেভাবে খেলেছিল, আমরা আমার মনে হয় তখন থেকে প্লেয়ারদের ভিতরে চলে আসছে যেহেতু আশরাফুল পারে তখন আমরাও পারতে হবে। এবং ওখান থেকে প্লেয়ারদের আমরা মনে করি আজকে যারা খেলতেছে ইয়াং যারা আছেন বা আজকে যারা বাংলাদেশে এই অবস্থান, আমি মনে করি অনেকেই আশরাফের ব্যাটিংয়ের উপরে, আফতাব ভাইয়ের ব্যাটিংয়ের উপরে অনেকে চিন্তা করে এই জায়গাতে এসেছেন। তাদের চিন্তা ভাবনা যে আশরাফুল ভাই বড় 6 মারতে পারছে, আশরাফুল ভাই বড় বড় বোলারদের, অনেক লম্বা লম্বা বোলারদের, অনেক দেশের বাইরে অনেক জোরে বোলারদের বল ফেস করে রান করছে, তার মানে আমরাও করতে পারি, সেও তো বাংলাদেশের। তো আসলে এভাবেই কিন্তু হয়। আপনি দেখবেন যে সাকিব ভাই যেমন আজকে 1 নম্বর অলরাউন্ডার, তো তারে দেখে কিন্তু সবাই আমরা মনে করি যে আমরা হয়তো হতে পারবো 1 নম্বর অলরাউন্ডার। তো এরকম আশরাফুল ভাই, আফতাব ভাই, এদের দেখেও কিন্তু মানুষ, আবার এর আগে যেমন সুজন ভাই ছিল, আকরাম স্যার ছিল, নানু স্যার ছিল, তাদের দেখে যেমন আবার আশরাফ ভাইরা কি হয়েছে, জাস্ট এইরকমেরই আমি মনে করি। এটাই আসলে প্রসেসিং আসলে। তো অবশ্যই আমি মনে করি যে আমি একটু আপনার কাছে একটা জিনিস একটু শুনতে চাই আশরাফুল ভাই, যে দুজনের সেম, আসলে দুজন কিন্তু সেম কন্ডিশন আসলে সেই কার্ডিফ, এবং দুজনেরই কিন্তু সেই মানে সেজদা দেবার মানে যে ইয়েটা, এবং আপনাদের চোখে কিন্তু সেই মানে অশ্রুকাতর, সেই অশ্রু দিয়ে কিন্তু পুরো বাঙালি কিন্তু আসলে কালকে তাদের চোখ দিয়ে কিন্তু এক ফোঁটা কিন্তু পানি কিন্তু পড়েছে। তো একই দুজন সেই 2005, 2017, মানে মাঝখানে এত গ্যাপ, কেমন লাগছে যে আপনার এই পরের গ্যাপ? আসলে আমাদের এই 2005-এর পরে আমরা 2017-তে খেলতে গেলাম, তো আমাদের এখন রেগুলার কার্ডিফে খেলা উচিত আমি মনে করি। 2019 ওয়ার্ল্ড কাপে আমি আশা করব যে ক্রিকেট বোর্ড হয়তোবা একটু চেষ্টা করার জন্য যে 2019 ওয়ার্ল্ড কাপে যেন আমাদের 1-2টা ম্যাচ কার্ডিফে অ্যারেঞ্জ করতে পারে, যেন সেটা যদি করতে পারে খুবই ভালো হবে। তার মানে কার্ডিফ আমাদের জন্য আসলে লাকি, অবশ্যই লাকি গ্রাউন্ড বলতে হবে, কারণ 2টা জয়ই কিন্তু আমি বলবো যে আমাদের ক্রিকেটের সেরা যতগুলো জয় থাকবে, এই 2টা জয় কিন্তু সেরাদের মধ্যেই থাকবে। তো এবং অসাধারণ ইনিংস, মাহমুদুল্লাহর যে ব্যাটিং করেছে আমি বলবো যে চমৎকার। মাহমুদুল্লাহ, সাকিব এই দুজনেরই ওয়ান ডে ক্রিকেটে আমি বলবো যে রেকর্ড পার্টনারশিপ, হ্যাঁ রেকর্ড পার্টনারশিপ বাংলাদেশের হয়ে, এবং ওয়ার্ল্ড ক্রিকেটে নাম্বার 3, আই থিঙ্ক নাম্বার 5 পজিশনে। ওভারঅল আমি বলবো এই ম্যাচটা কিন্তু টপ 10 এর মধ্যে একটা ম্যাচ হবে, কারণ 4 উইকেট পড়ে যাওয়ার পরে কিভাবে যে পার্টনারশিপটা করলো, রিয়েলি দে আর সুপারস্টার, অসাধারণ।
এই জায়গায় আমি বলবো যে আমাদের যে এক্সপিরিয়েন্স, যেটা রাব্বি বলছিল যে আসলে এক্সপিরিয়েন্স যত হবে ততই আসলে আপনার পারফরমেন্সগুলো এইভাবেই বের হয়ে আসবে। আমাদের দুইটা ব্যাটসম্যান কিন্তু অনেক এক্সপিরিয়েন্স, অনেক দিন ধরে খেলছে এবং তারা পারফর্ম করছে, সব জায়গাতেই পারফর্ম করছে। মাহমুদুল্লাহ অসাধারণ, আইসিসি ইভেন্টে এটা তার 3rd সেঞ্চুরি। তো আমি বলবো যে ওর ক্যারিয়ারই মনে 3rd সেঞ্চুরি, তিনটাই কিন্তু চ্যাম্পিয়ন্স আর কি আইসিসি ইভেন্টে। তো তার মানে সে বড় স্টেজ পছন্দ করে। তো আশা করব আজকে আমরা সবাই ওয়েট করছি আসলে অস্ট্রেলিয়া ইংল্যান্ড আসলে সেইটা নিয়ে একটু শুনি যে রাব্বি আপনার কাছে কি মনে হয়েছে? আমরা কিন্তু ইংল্যান্ডকে অলরেডি দেখে ফেলেছি, তারা তো একেবারে সেমিফাইনালে পৌঁছেই গেছে। আসলে সেখান থেকে আমাদের টেনশনটা হচ্ছে আসলে অস্ট্রেলিয়া নিয়ে, যে যদি সেখানে বৃষ্টি হয় তাহলে আমরা পৌঁছে যাব, যদি অস্ট্রেলিয়া হারে সেখানে তো আমরা যাচ্ছি। আসলে পয়েন্টটা কিন্তু এইরকম। আপনি কি চান, বৃষ্টি নাকি একদম পর্যাপ্ত পরিমাণে যেভাবে একদম পূর্ণাঙ্গ হার? আমি চাচ্ছি যে অবশ্যই অস্ট্রেলিয়া হারুক, আর সেটা যেভাবে হোক। আর ইংল্যান্ডের যেটা নিয়ে চিন্তা, যে ইংল্যান্ডের কিন্তু কোনো মানে চিন্তা নাই, ওরা কিন্তু উঠে গিয়েছে। সেক্ষেত্রে ইংল্যান্ড এখন হতে পারে যে 2-1 নতুন প্লেয়ারকে ডেবু করাতে পারে, 2-1 নতুন প্লেয়ারকে দেখতে পারে যে ওরা খেলুক। তো এরকমও করলে হবে কি ইংল্যান্ড একটু উইক হয়ে যেতে পারে টিম। তা আমার যেটা মনে হবে যে ইংল্যান্ড পূর্ণাঙ্গ টিম নিয়ে মাঠে নামবে এবং পুরো ম্যাচটা জিতবে, এবং অস্ট্রেলিয়ার তো ক্ষুধা অনেক থাকবে ম্যাচটা জেতার জন্য, কারণ টিকে থাকার জন্য। আমার মনে হয় খুব টাফ গেম হবে, খুবই টাফ গেম হবে, মানে কোনো রকম প্রেডিকশন করা যাবে না যে কি হবে, বাট অবশ্যই আমাদের ইচ্ছা থাকবে যে ইংল্যান্ড জিতুক। অবশ্যই মানে আমাদের সবার। অস্ট্রেলিয়া কিন্তু আপনার আশাফুল ভাই ছোট্ট করে শুনবো শেষের দিকে। অস্ট্রেলিয়া আমার মনে হয় যে তারা এই ধরনের সিচুয়েশনে আইসিসি ইভেন্টে যখনই নকআউট গেম হয় তাদের রেজাল্ট কিন্তু তাদের ফরে যায়। যদিও ইংল্যান্ড এই মুহূর্তে খুব চমৎকার একটা টিম, রাব্বি যেটা বলছিল যে আসলে ওরা অলরেডি থ্রু হয়ে গিয়েছে, তো এখন তারা 100%, আমার মনে হয় যে তারা 100%ই খেলবে, কারণ তারা চাবে যে অস্ট্রেলিয়ার মতন একটা টিমকে সেমিফাইনাল থেকে বাইর করে দেওয়ার চেষ্টা করবে। তো কিন্তু ম্যাচটা খুবই টাফ ম্যাচ হবে। আমরা আসলে সেটাই আসলে দেখবো যে কি। তারপরও আমার মনে হয় যে 16 কোটি বাঙালি, সেই সাথে আসলে সবাই চাচ্ছে যে আজকে আসলে অস্ট্রেলিয়া হেরে যাক। আমার মনে হয় এটি কাজে লাগবে। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং, থ্যাংক ইউ সো মাচ। দর্শক, এই ছিল আমাদের আজকে বাংলাদেশ সময় 3টা 30 মিনিটে। মুখ দিয়ে কিন্তু বারবার বাংলাদেশ আসছে, জানেন, মনে হচ্ছে যে বাংলাদেশ আসলে সেমিফাইনালে উঠে গেছে, কিন্তু ইংল্যান্ডের সাথে অস্ট্রেলিয়ার খেলা, এবং অস্ট্রেলিয়াকে আমরা কেউই আসলে সাপোর্ট করব না। আমরা সাপোর্ট করব আজকে ইংল্যান্ডকে, কারণ অস্ট্রেলিয়া আসলে হারুক, হেরে আসলে শেষ হয়ে যাক, আমরা আসলে সেমিফাইনালটা খেলি। এতক্ষণ সাথে ছিলেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।